নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন অঙ্কিতা ঘোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প গোরস্থানে অসাবধান। গল্পের সাউন্ড ডিজাইনিং করেছে ফিনিক্স অডিওভার্স। আপনারা নিশ্চয়ই অনেকেই খবর পেয়ে গেছেন যে আগামী ২৬ তারিখ কী আসতে চলেছে। তাই যারা এখনও খবর পাননি বা যারা এখনও জানেন না, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা ফলো করুন। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন আর পিন কমেন্টসে দেওয়া রইল। বাসটার ভেতরে পা রাখার মতো জায়গা নেই, অথচ কন্ডাক্টর স্টপেজে স্টপেজে ভেতরে জায়গা আছে বলে লোক তুলে নিয়ে চলেছে। লোকজন বাসের ভেতরে গাদাগাদি করে দাঁড়িয়ে বা বসে আছে, আর যারা বসে আছে তারাও এমনভাবেই বসে আছে যেন কেউ কারুর কোলে উঠে না বসলে বাসটাই আর এগোবে না। এত ভিড়ের মধ্যেও জানালার ধারে একটা জায়গা জুটিয়ে নিয়েছি আমি, কিন্তু সেই জায়গা যেন আমি আর বসে নেই, বরং বলা যায় আমি সেখানে কোনো রকমে নিজেকে গুঁজে রেখেছি। বাসটাও রীতিমতো ঢক ঢক শব্দ করতে করতে এগোচ্ছে। লোকজনের কথাবার্তা, ঝগড়া বিবাদ, ঘামের বোঁটকা গন্ধ, কন্ডাক্টরের চিৎকার, এইসব তো বাসে ওঠা থেকেই লেগে আছে। চলো 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 কাকা, আগে বেরো আগে বেরো আগে বেরো আগে বেরো, দরজার সামনে ভিড় না, আগে আগে বেরো আগে বেরো। এমন এক পরিবেশ কাটিয়ে কখন যে বাস থেকে নামতে পারবো সেই চিন্তাই করছি আমি। এই শীতের মরশুমেও আমার কপাল বেয়ে ঘাম ঝরছে, কিন্তু আমি এক কোণে এমনভাবেই চিড়ে চ্যাপ্টা হয়ে বসে আছি যে নিজের হাত তুলে নিজের কপালটুকুও মুছব তার উপায় নেই। এমন সময় হঠাৎ বাসটা ব্রেক কষে একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। দরজাটা খুলে কন্ডাক্টর বাসের গায়ে জোরে জোরে তাল দিতে দিতে বলল, ঘোড়াট এসে গেছে, ঘোড়াট এসে গেছে, যারা নামবেন তাড়াতাড়ি নিয়ে পড়ুন, বাস খালি করুন, তাড়াতাড়ি বাস খালি করুন, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আমি এই কথাটা শোনা মাত্রই হুড়মুড় করে সিট থেকে উঠে পড়লাম, কিন্তু তারপর আর আমাকে কিছুই করতে হলো না। বাসের ভিড়েই ধাক্কা মারতে মারতে আমাকে বাস থেকে নামিয়ে দিল। ব্যাগটা বুকের কাছে টেনে নিয়ে বাস থেকে নেমে এতক্ষণে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। বাসও আবারও আগের মতো ঠকঠক করতে করতে এগিয়ে গেল। শীতটা এবার ঝাঁকিয়ে পড়েছে। বাসের ভেতরে এতটা শীতের অনুভূতি আমি টের পাইনি, কিন্তু বাস থেকে নামতেই ঠান্ডাটা যেন হঠাৎ করে আমার গায়ে এসে বিঁধল। কনুই থেকে কবজি পর্যন্ত একটা হালকা শিরশিরে ভাব ছড়িয়ে পড়ল। আমি জ্যাকেটটা কবজি পর্যন্ত টেনে নিয়ে মাফলারটা গলায় জড়িয়ে নিলাম। চওড়া পাকা রাস্তাটার দুপাশে শুকনো ঘাসে ভরা বিস্তীর্ণ খোলা মাঠ, যা শীতের পড়ন্ত রোদে ফ্যাকাশে হয়ে আছে। চোখে পড়ার মতো লোকজনও আশেপাশে নেই, কেবল বাস থেকে নামা দু চারজন মানুষ একটা নির্দিষ্ট দিকেই হেঁটে চলেছে। আমি গোড়াহাটে আগে কখনো আসিনি, তাই এখানকার রাস্তাঘাট আমার কিছুই চেনা নেই। এই অচেনা জায়গায় একা দিশেহারা না হয়ে আমি স্বাভাবিকভাবেই সেই লোকগুলোর পিছনে পিছনে হেঁটে চললাম। আমার মনে হলো এরা নিশ্চয়ই এখানকার মানুষ। এদের সঙ্গে চললে অন্তত কোনো একটা লোকালয়ে পৌঁছানো যাবে। আমার ভাবনাটা এক্ষেত্রে ঠিকই ছিল। মিনিট 10 হাঁটার পর দেখলাম রাস্তার ধারে টিনের চাল দেওয়া একটা ছোট ভাতের হোটেলের সামনে এসে ওরা থামল। তারপর একে একে সবাই দোকানের ভেতর ঢুকে গেল। ততক্ষণে দুপুর হয়েছে। সেই সকালে একটু জল খাবার খেয়ে বেরিয়েছিলাম।
এর মধ্যে কিচ্ছু খাওয়া হয়নি। পেটের ভেতরে খিদেটা এতক্ষণে শান্ত হয়ে থাকলেও এই ভাতের হোটেল দেখা মাত্রই নিজের অস্তিত্ব জানান দিতে শুরু করেছে। আমি আর দেরি না করে হোটেলের ভেতরে ঢুকে পড়লাম। দোকানটা ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। চুনকাম করা দেওয়ালের সামনে কয়েকটা কাঠের বেঞ্চ আর টেবিল রাখা আছে। সেখানেই বসে আমি একটা মাছের থালি অর্ডার করে দিলাম। খাবারের স্বাদ আহামরি না হলেও এই খিদের মুখে যে খাবারই সামনে আসুক তাই অমৃত বলে মনে হয়। পেট ভরতেই যেন শরীরটা একটু হালকা লাগলো আমার। খাওয়া শেষ করে দাম মিটিয়ে দোকানের বাইরে বেরিয়ে এলাম। দোকানের সামনে কয়েকজন রিক্সাওয়ালাকে দাঁড়িয়ে থাকতে দেখে একজনকে ডেকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই, হলো ক্রস চার্জ না কি আছে এখানে, যাবে? রিক্সাওয়ালাটা এক মুহূর্ত চুপ করে থেকে বলল, ওই পুরনো চাষটা তো বাবু, কিন্তু সেখানে তো কিছুই নেই। একটা ভাঙা চাষ আর তার পিছনে একটা কবরস্থান আছে। আমি শান্ত গলায় বললাম, সেগুলোই তো দেখতে যাচ্ছি, তুমি যাবে কিনা সেটা বলো। বেশিক্ষণ লাগবে না, যাবো আর আসবো, 2 ফিটের ভাড়া যা বলবে তাই দেবো। রিক্সাওয়ালা একটু ভেবে নিয়ে বলল, যাব, কিন্তু সন্ধ্যার আগে ফিরে আসবেন তো বাবু। ওসব অলক্ষণের জায়গায় বেলা পড়লে কেউ যায় না, ফাঁকা দুদু করে। তাছাড়া এমনি তো ওটা গ্রামের অন্য দিকে, কারোর সেদিকে যাওয়ার প্রয়োজন হয় না। আমি বললাম, ঠিক আছে, আমার কাজও বেশিক্ষণের নয়, একটু ঘুরেই চলে আসবো। আচ্ছা বাবু, বসেন বসেন। গোড়াহাট গ্রামটা অন্তত 150-200 বছরের পুরনো একটি স্থান। এখন এই গ্রামে মূলত চাষি পরিবারই থাকে। ধান, পাট আর সর্ষের চাষ করেই তাদের দিন কাটে। চারপাশ শান্ত, নিরিবিলি, সবুজে ভরা এটি একটি সাধারণ গ্রাম। কিন্তু এই শান্তির আড়ালেও একটা পুরনো ইতিহাস চাপা পড়ে আছে। প্রায় 1860 থেকে 1870 সালের দিকে এই গ্রামে এসেছিলেন 2 জন ইউরোপীয় মিশনারি। তারা গোড়াহাটের এক প্রান্তে ছোট্ট একটা প্রার্থনা ঘর তৈরি করেছিলেন। তখনকার দিনে অনেক খ্রিস্টান পরিবার এখানে থাকত। পরবর্তীকালে তাদের জন্যই এই প্রার্থনা ঘরের পাশেই তৈরি করা হয়েছিল একটি ছোট্ট গোরস্থান। কিন্তু সময় ও পরিস্থিতির পরিবর্তনে এই স্থান ধীরে ধীরে অচল হয়ে পড়ল। তারপর একসময় চার্চটা পুরোপুরি পরিত্যক্ত হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে গোরস্থানটাও সেভাবেই পড়ে রইল। বছর পেরোতে পেরোতে জায়গাটা প্রায় জঙ্গলের মতো হয়ে উঠেছে। আজকের গোড়াহাট শান্ত, এখানকার মানুষেরা এসব কথা কেউই জানে না। একসময় যে স্থান গ্রামের মধ্যমণি ছিল, সেই জায়গাটা এখন যেন গ্রাম থেকে প্রায় বাদ পড়ে গেছে। আমি ইতিহাসের অধ্যাপক ডক্টর স্যামুয়েল দত্ত। বহু পুরনো চার্চ, মিশন আর গোরস্থানের খোঁজে আগেও অনেক গ্রাম আমায় যেতে হয়েছে। এই ধরনের বিস্তৃত ইতিহাসই আমার মূল আগ্রহের বিষয়। এই গোড়াহাটের নাম আমি শুনেছি মাত্র কিছুদিন আগে। আশ্চর্য ব্যাপার হলো, এই চার্চ ও গোরস্থানের কথা কোথাও ঠিকভাবে লেখা নেই। এই জন্যই আমার মনে একটা অদ্ভুত কৌতূহল তৈরি হয়েছে। কেন এই চার্চ পরিত্যক্ত হয়ে গেল? কেন এই গোরস্থানের নাম ইতিহাস থেকে মুছে গেল? এই প্রশ্নগুলো মাথায় ঘুরছে ঠিকই, তবে আমি নিজেও জানি এর স্পষ্ট উত্তর পাওয়ার সম্ভাবনা খুবই কম। এখানকার স্থানীয় মানুষেরাও সেই ইতিহাস জানে বলে মনে হয় না। তাই আমার আসলে উদ্দেশ্য ওই চার্চ আর গোরস্থানটা একটু ঘুরে দেখা, আর তারপর ফিরে যাওয়া। রিকশাটা ধীরে ধীরে গোড়াহাটের ভেতর দিয়ে এগিয়ে চলল। পাকা রাস্তা শেষ করে রিকশার চাকা উঠল
কাঁচা মাটির পথে। এই রাস্তাটা সরু ও শুষ্ক, শুকনো মাটির ওপর জায়গায় জায়গায় খানাখন্দ হয়ে আছে। শীতের ঠান্ডা হাওয়া ধুলো উড়িয়ে শো শো করে বয়ে চলেছে। পথের দুপাশে ঝোপঝাড় সরসর শব্দ করে দুলছে। দূরে কয়েকটা তাল আর খেজুর গাছ নিঃশব্দ প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। এই সময় গরমকালে মাথার উপর ঝাঁঝা রোদ ঝকঝক করে, কিন্তু এখন সেই রোদ ভীষণই দুর্বল, একেবারেই তাপ নেই। বাতাসে যেন একটা কড়া আর্দ্রতা রয়েছে। আমি রিকশায় বসে বসেই চারপাশটা দেখছিলাম। এতক্ষণে আমি বুঝতে পারলাম গ্রাম থেকে সেই গোরস্থানের দূরত্ব বেশ অনেকটাই। রিকশা এগোতে এগোতে দিন গড়িয়ে যেতে লাগলো। আকাশের রং বদলাতে শুরু করেছে। কিছুক্ষণ পর এক বিস্তীর্ণ ধুধু প্রান্তরের সামনে এসে রিকশা থেমে গেল। রিকশাওয়ালা দূরে হাত দেখিয়ে বলল, ওই যে বাবু, সামনে যে জঙ্গল মতো দেখতে পাচ্ছেন, ওখানেই চার্চ রয়েছে, আর ওই ঠিক পিছন দিকে রয়েছে ওই গোরস্থান। আমি সেই দিকেই তাকিয়ে দেখলাম। দূর থেকে গাছপালার ফাঁক দিয়ে কিছু কালচে কাঠামোর আভাস দেখা গেল বটে, কিন্তু স্পষ্ট কিছুই দেখা যাচ্ছে না। আমি রিকশা থেকে নেমে বললাম, তুমি একটু দাঁড়াও, আমি ঘুরেই চলে আসছি। রিকশাওয়ালা মাথা নেড়ে বলল, হ্যাঁ ঠিক আছে বাবু, তবে আগাম টাকাখানা দিয়ে যান। আমি কোনো রকম তর্ক না করে টাকা দিয়ে দিলাম। রিকশাওয়ালা আকাশের দিকে তাকিয়ে বলল, সন্ধে হয়ে আসছে বাবু, একটু তাড়াতাড়ি আসবেন, অন্ধকার নেমে এলে কিন্তু আমি চলে যাব, এই বলে দিলুম। আমি মাথা নাড়িয়ে ব্যাগটা কাঁধে ঠিক করে নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলাম। পায়ের নিচের শুকনো আগাছা মচমচ করে শব্দ তুলছে। হাওয়াটা এখানে যেন আরো ঠান্ডা, আরো ভারী মনে হচ্ছে। বিকেলের শেষ আলোটুকু গাছের ফাঁক দিয়ে টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ছে। যতই এগোচ্ছি ততই চারপাশটা যেন থমথমে হয়ে আসছে। ঝোপঝাড় ঠেলে একটু এগোতেই হঠাৎ আমার চোখে পড়ল সেই হলো ক্রস চার্চ। এক সময়ের প্রার্থনালয়ে এখন দাঁড়িয়ে আছে ভাঙাচোরা জীর্ণ এক কাঠামো হয়ে। দেওয়ালের বড় বড় অংশ ধসে পড়েছে মাটিতে। কোথাও কোথাও ইট বেরিয়ে এসেছে, কড়িকাঠ খুলে মাটিতে গড়াগড়ি দিচ্ছে। জানালাগুলোর কাচ নেই, কেবল মণিহীন চোখের মতো কালো গহ্বর দেখা যাচ্ছে। দরজার একটা পাল্লা ভেঙে পড়েছে, আর অন্যটা আধ ভাঙা অবস্থায় একদিকে হেলে আছে। এছাড়া চার্চের গায়ে লতা গুল্ম জড়িয়ে আছে। কোথাও কোথাও জমে আছে শ্যাওলা ও কালচে দাগ। সময় আর অবহেলার ভারে জায়গাটা যেন ক্ষয়ে গেছে। এই চার্চটা দেখে আমার মনে হলো এটা যেন শুধু পরিত্যক্ত নয়, কোনো এক সময় যেন এই স্থানকে পরিত্যাগ করা হয়েছে। এরকম বিপর্যস্ত অবস্থায় পড়ে থাকা চার্চের ভেতরে প্রবেশ করার দুঃসাহস না দেখানোই ভালো। তাই আমি বাইরে দাঁড়িয়েই চার্চটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। এবারে চার্চটাকে পেছনে ফেলে কয়েক গজ যেতেই চোখে পড়ল একটা ভাঙা ফটক। এটাই যে সেই গোরস্থানের প্রবেশ পথ সে আর বলে দিতে হয় না। গোরস্থানের ভেতরে প্রবেশ করার জন্য এক পা বাড়াতেই হঠাৎ পিছন থেকে একটি পুরুষ কণ্ঠ ভেসে এলো, তুমি কি গোরস্থানে ঢুকবে? চমকে উঠে আমি ঘুরে তাকালাম। আমার পিছনে দাঁড়িয়ে আছেন একজন ফাদার। কালো আলখাল্লা, গলায় ক্রুশ, হাতে বাইবেল ধরে আছেন তিনি। তার চেহারায় অদ্ভুত এক শান্ত স্থির ভাব ফুটে উঠেছে। এমন জায়গায় হঠাৎ তাকে দেখে আমি একটু অবাক হয়ে বললাম, হ্যাঁ, মানে আপনি কে? ফাদার হেসে বললেন, আমি একজন ফাদার, কিন্তু তুমি কে? তোমায় তো আগে এখানে দেখিনি। আমার নাম স্যামুয়েল দত্ত, আমি ইতিহাসের অধ্যাপক।
পুরনো চার্চ, মিশন আর গোরস্থান নিয়ে আমি গবেষণা করি। সেই সূত্রেই আজ এখানে এসেছি। গবেষণা মানে রিসার্চ, তাও আবার এই চার্চ আর গোরস্থান নিয়ে? ফাদার হঠাৎ হো হো করে হেসে উঠলেন। হাসছেন যে? হাসবো না? এই মরা জায়গায় কেউ তো কোনোদিন আসে না। এই জায়গার ইতিহাস তো কোনো দিন কেউ জানার চেষ্টাই করেনি। আমি স্থির গলায় বললাম, আচ্ছা, লোকে যখন আসে না, তখন আপনার আসার কারণটা কি জানতে পারি? ফাদারের চোখে এক ঝলক কৌতুক ফুটে উঠল। তিনি বললেন, আমি নতুন করে আসবো কেন? আমি তো এখানেই থাকি। হঠাৎ একজন মানুষকে এত বছর পরে এদিকে আসতে দেখে আলাপ করার লোভ সামলাতে পারলাম না। আমি বিস্মিত হয়ে বললাম, আপনি এখানেই থাকেন? আশেপাশে কি কোনো লোকালয় আছে নাকি? আমার প্রশ্নের উত্তর না দিয়ে ফাদার উল্টে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে এসেছো? কলকাতা থেকে। এই জায়গাটা শুধু দেখতে এসেছিলাম, আজই ফিরে যাব। ফাদার ভ্রু কুঁচকে বললেন, সে কি? তুমি যে বললে এইসব জায়গা নিয়ে তুমি গবেষণা করো, সেটা না করেই চলে যাবে? ইচ্ছে তো ছিল, কিন্তু এখানকার ইতিহাস আর কে জানবে বলুন? তাই আর অযথা। আর কেউ জানুক আর না জানুক, আমি এই জায়গার একটা রোমহর্ষক কাহিনী জানি। তুমি চাইলে সেই তথ্য আমি তোমায় দিতে পারি। আমি উত্তেজিত হয়ে বললাম, তাই নাকি? তাহলে তো আপনার কাছ থেকেই সব জানা যাবে। নিশ্চয়ই, তবে এতে একটু সময় লাগবে। তুমি বরং ওই রিক্সাওয়ালাটাকে বলে এসো যাতে ও তোমার জন্য অপেক্ষা না করে ফিরে যায়। আজ রাতে তুমি ফিরতে পারবে না, তবে চিন্তার কারণ নেই, আমি আজ তোমার থাকার ব্যবস্থা করে দেব। উত্তেজনায় বললাম, রিক্সাওয়ালাকে কিছু বলতে হবে না, ও নিজেই বলেছে সন্ধ্যা হলে চলে যাবে। কিন্তু হঠাৎ একটা বিষয় খেয়াল হতেই সন্দেহের দৃষ্টি ফেললাম ফাদারের দিকে। জিজ্ঞাসা করলাম, আপনি কি করে জানলেন আমার জন্য রিক্সাওয়ালা অপেক্ষা করছে? ফাদার হেসে বললেন, হয়তো তুমি বলেছিলে, না হলে আর আমি জানবো কি করে বলো? সেই হবে। যাক, আচ্ছা, আপনি এবারে এই জায়গার ইতিহাস বলুন। আপনি যা যা জানেন সব বলুন। ফাদার হেসে বললেন, আরে বাবা, দাঁড়াও দাঁড়াও, এত ব্যস্ত হওয়ার কিছুই নেই। এসো, গোরস্থানে এসো, সেখানে বসে সব বলছি। এই বলে তিনি ভাঙা ফটকের দিকে এগিয়ে গেলেন। আমিও তার পিছনে পিছনে পা বাড়ালাম। ভাঙা ফটকটা পেরোনোর সঙ্গে সঙ্গেই যেন একটা আলাদা জগতে আমি পা রাখলাম। ভেতরে ঢুকতেই একটা স্যাঁতস্যাঁতে পচা গন্ধে বাতাস ভারী হয়ে উঠল। চারপাশে এলোমেলো ঝোপঝাড়ের ফাঁকে ফাঁকে কাত হয়ে পড়ে আছে পুরনো কবরের চিহ্ন। পাথরের ফলক ভেঙে মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। বেশিরভাগ কবরের ফলকের লেখা মুছে গেছে, কিন্তু এখনো কিছু কিছু ফলকে কোনো মতে টিকে আছে কিছু নাম, যেমন থমাস উইলকিন্স, ম্যারি এলেন মুর, জেরেমি উইলকিন্স। এতক্ষণ যে আকাশটা ধূসর বর্ণের ছিল, মুহূর্তের মধ্যে তা গাঢ় নীল হয়ে গেল। এরপরেই ছুপ করে নেমে এলো সন্ধ্যা। দূরের গাছগুলোর ডালপালা কালো ছায়ার মতো বোধ হলো। পাখির ডাক থেমে গিয়ে হঠাৎ চারপাশে একটা চাপা নীরবতা নেমে এলো। আমি আমার ব্যাগ থেকে একটা ছোট টর্চ বের করে জ্বালিয়ে ধরলাম। ফাদার আমাকে একটা কবরের দিকে নিয়ে গেলেন। সেই কবরের এক পাশে একটা ছোট্ট ঢিবি মতো করা ছিল। আমরা সেখানে গিয়ে বসলাম। নিঃশব্দে বেশ কিছুক্ষণ কেটে গেল। যখন দেখলাম ফাদার কিছু বলছেন না, তখন এক মুহূর্তে দ্বিধা করে আমি তাকে জিজ্ঞাসা করলাম,
এই জায়গাটা নিয়ে আপনি কি যেন জানেন বলছিলেন? ফাদার একটু হাসলেন, তারপর বলতে শুরু করলেন। অনেকে বলে কবরস্থানের জমির উপর বাড়ি তৈরি করলে সেই বাড়ি নাকি অভিশপ্ত হয়, কারণ মানুষের দেহ যেখানে মাটির নিচে শুয়ে থাকে তার উপর বসবাস করলে অশুভ কিছু ঘটতেই পারে। কিন্তু এই জায়গাটার ইতিহাস ঠিক উল্টো। বহুকাল আগে এখানে একটা বাড়ি ছিল। সেই বাড়ির বাসিন্দারা ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু চর্চা করত। কি ধরনের সাধনা তারা করত সেটা বলতে পারবো না, কিন্তু এক রাতে সেই সাধনাই নাকি তাদের প্রাণ নিয়ে নেয়। পরের দিন তাদের সকলের মৃতদেহ ওই বাড়িতেই পাওয়া যায়। এরপর থেকেই বাড়িটার বাস্তু নষ্ট হয়ে যায়। জমিটা অপবিত্র হয়ে পড়ে থাকে দিনের পর দিন। তারপর এক সময় দুজন মিশনারি এখানে আসেন, ফাদার ইলিয়াস হাওয়ার্ড আর ফাদার জনাথন ব্রুকস। তারা এই জায়গা পরিষ্কার করে পুরনো ধ্বংসাবশেষ সরিয়ে একটা ছোট্ট চার্চ আর তার সঙ্গে এই গোরস্থান নির্মাণ করেন। কিন্তু তখনও তারা বুঝতে পারেননি এই জমির প্রকৃত স্বরূপ কি। এই অভিশপ্ত জমির প্রভাব চার্চের ওপর পড়েনি ঠিকই, কিন্তু এই গোরস্থানের ওপর এর খুব বাজে প্রভাব পড়েছিল। কি প্রভাব? কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম আমি। ফাদার বললেন, এই মাটিতে যাদের গোড় দেওয়া হতো তাদের আত্মারা এখানেই আটকে পড়ত। কোনোদিনও তারা মুক্তি পেত না। এর ফলে অতৃপ্ত আত্মারা এখানেই বন্দি থেকে ছটফট করত। গ্রামের অনেকে এই গোরস্থানে অনেক অলৌকিক বিষয় ঘটতেও দেখেছিল। দিনের পর দিন সেই আত্মাদের অশান্তির প্রভাব গ্রামের লোকেদের চোখে পড়তে থাকে। ভয়ে একে একে মানুষ এলাকা ছেড়ে চলে যেতে শুরু করে। শেষ পর্যন্ত ফাদাররাও ঠিক করেন তারা এখান থেকে চলে যাবেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, ফাদার ইলিয়াস হাওয়ার্ড এখান থেকে চলে যেতে পারলেও ফাদার জনাথন ব্রুকস হঠাৎ করেই এই চার্চের ভেতরে মারা যান। সব কিছু জানার পরেও ফাদার ইলিয়াস তাকে এই গোরস্থানেই গোড় দিয়ে চলে যান। তারপর থেকে জায়গাটা সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে যায়। কেউ আর এদিকে আসে না। এই জায়গাটা যে গ্রামের অংশ সেটা পর্যন্ত ভুলে যায় এখানকার মানুষ। কিন্তু সেই বন্দি আত্মারা আজও এখানেই বাস করে। আজও তারা মুক্তি পেতে চায়। তাই ফাদারের কথা শেষ হলো না, তার আগেই আমি বললাম, দেখুন ফাদার, আপনার এই গল্পের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই, এর পক্ষে কোনো প্রমাণও নেই, আর একটা গোরস্থানকে অপবিত্র বলা খুবই সংবেদনশীল ব্যাপার। এই ইতিহাস অন্তত আমি লিখতে পারবো না। ফাদারের মুখের হাসি হঠাৎ মিলিয়ে গেল। তিনি বললেন, কি এই ইতিহাস তুমি লিখবে না? না না, এগুলো অনেকটা কুসংস্কারের মতো শোনাচ্ছে। আমি গল্প লিখি না ফাদার, আমি ইতিহাস লিখি, আর ইতিহাসে এরকম গাল গল্প লেখা যায় না। তুমি এত মানুষের দুরবস্থার কথা শুনেও এগুলোকে গাল গল্প বলছো? কিসের দুরবস্থা? কাদের দুরবস্থা? কি বলছেন আপনি?
এই যে যারা আজও এখানে মাটির নিচে শুয়ে আছে, যারা আজও আটকে আছে এই অপবিত্র জমিতে, যাদের মৃত্যুর পরও মুক্তি হয়নি, আমি তাদের কথা বলছি। ওরা যে মুক্তি পায়নি তার প্রমাণ কি? এখানে কোনো ভূতের উপদ্রবের কথা তো শোনা যায় না। ওরা উপদ্রব করে না, ওরা মুক্তির জন্য ছটফট করে। ওদের মানুষকে ভয় দেখানোর কোনো উদ্দেশ্য নেই। ওরা যে মুক্তির জন্য ছটফট করছে সেটা আপনি জানলেন কিভাবে? আমি নিজে অনুভব করেছি। আপনি কিভাবে অনুভব করেছেন? কারণ আমিও মৃত্যুর পর শান্তি পাইনি। ফাদারের এই কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। ফাদার এবারে সামনের কবরটার দিকে ইশারা করে বললেন, ওই কবরের ওপর কার নাম লেখা আছে পড়ো। আমি নিজের টর্চের আলো সেই ফলকের ওপর ফেলে দেখলাম সেখানে লেখা আছে জনাথন ব্রুকস। আমি ফাদারের দিকে তাকিয়ে বললাম, ও আচ্ছা, এই সেই ফাদারের কবর। ফাদার উঠে দাঁড়িয়ে সেই কবরের সামনে এগিয়ে গেলেন। তারপর আমার দিকে তাকিয়ে হেসে বললেন, হ্যাঁ, এটা জনাথন ব্রুকসের কবর, আর আমি হলাম সেই জনাথন ব্রুকস। আমার মুখ থেকে কোনো শব্দ বেরোলো না। বিষয়টা অবিশ্বাস্য হলেও আমি তার কথার কোনো প্রতিবাদ করতে পারলাম না। কোনো মতে উঠে দাঁড়ালাম আমি। ফাদারের চারপাশে সাদা ধোঁয়ার মতো কুয়াশা জমতে লাগলো এবং একে একে সেই কুয়াশার ভেতর থেকে বেশ কয়েকজন মানুষ বেরিয়ে ফাদারের পাশে এসে দাঁড়ালো। সবার চোখ বন্ধ, কিন্তু মুখে লেগে আছে অসহায় যন্ত্রণা। সবাই হাত বাড়িয়ে কাঁদতে কাঁদতে বলছে, আমার গলা থেকে আর্তচিৎকার বেরিয়ে এলো। সমস্ত শক্তি একত্রিত করে আমি দৌড় দিলাম। চার্চ পেরিয়ে ঝোপঝাড় টপকে খোলা মাঠ দিয়ে ছুটে চললাম। কিন্তু ছুটতে ছুটতেও আমি স্পষ্ট অনুভব করলাম অসংখ্য কণ্ঠস্বর কাঁদতে কাঁদতে যেন আমার পিছনে ধাওয়া করছে। মাঠের শেষ প্রান্তে পৌঁছে আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো এবং সেখানেই জ্ঞান হারালাম আমি। পরদিন জ্ঞান ফিরতে দেখলাম আমি পড়ে আছি ঠিক সেই জায়গাটাতেই, যেখানে আগের দিন আমি রিকশা থেকে নেমেছিলাম। ভোরের আলো তখন ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমার মাথার কাছে কেউ একজন বসে আছে। ধর্মর করে উঠে বসতেই তাকে চিনতে পারলাম। এই সেই রিকশাওয়ালা যে কাল আমাকে এখানে নামিয়েছিল। বাবু, বাবু, আপনি ঠিক আছেন? কাল আপনি সন্ধ্যার পরও ফিরলেন না দেখে আমি আর অপেক্ষা করিনি, কিন্তু আজ সকালে কেমন যেন মনটা খচখচ করছিল। ভাবলাম একবার এসে আপনাকে দেখে যাই। আসলে কাল আপনি আগাম ভাড়াটা এক কথায় দিয়ে দিয়েছিলেন, তাই একটু খারাপ লাগছিল আর কি। কিন্তু এসে দেখি আপনি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তা বাবু, আপনার কি হয়েছিল? আমি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে রিকশাওয়ালার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ক্লান্ত ও নিস্তেজ গলায় বললাম, আমার বাস স্ট্যান্ড নিয়ে চলো, আমি বাড়ি ফিরবো। রিকশাওয়ালা আর কিছু জিজ্ঞাসা করলো না, চুপচাপ রিকশায় বসিয়ে আমাকে নিয়ে চলল।
কিছুক্ষণ পর আমি বাসে উঠে পড়লাম। বাস গোড়াহাট ছেড়ে ধীরে ধীরে শহরের দিকে এগিয়ে চলল। এরপর আমি সুস্থ সবলভাবে কলকাতায় ফিরে এলেও সেদিনের কথা কাউকে বলতে পারিনি। গোড়াহাটের সেই পরিত্যক্ত চার্চ, অন্ধকার গোরস্থান আর ফাদার জনাথন ব্রুকসের কথা আমি কোনোদিনও লিখতে পারিনি। আর কি বা লিখতাম? ফাদার জনাথন ব্রুকসের আত্মা এসে আমায় সেই জায়গায় ইতিহাস বলে গেছে শুনলে লোকে আমায় পাগল ভেবে একঘরে করত। আমার সঙ্গে ঘটা ওই ঘটনার পর আমি একটা বিষয় ভালো করে বুঝতে পেরেছি। ইতিহাস মানেই সত্য, কিন্তু সব সত্য সবসময় লেখা যায় না। সেটা অভিজ্ঞতার মতো আজীবন কেবল বয়ে বেড়াতে হয়।